আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো, যে অবস্থায় আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা দীর্ঘ 7 মাসের মতো করোনাকালীন ছুটি কাটাচ্ছি। এই করোনাকালীন ছুটির মধ্যে তোমাদের পাঠ কার্যক্রম, স্কুল কার্যক্রম বন্ধ। যদিও স্কুল কার্যক্রম বন্ধ, তোমরা স্কুলে যাচ্ছ না, তথাপি আমরা কিন্তু আমাদের পাঠ কার্যক্রম বন্ধ করে রাখিনি। আমরা অনলাইনের মাধ্যমে চেষ্টা করছি তোমাদের কাছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু পড়ালেখা পৌঁছে দেওয়ার জন্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় বছরের এখন শেষ প্রান্তে। এই যে অল্প কয়েক দিনের মধ্যে তোমাদের একটা বছর শেষ হয়ে যাচ্ছে। তোমরা পরবর্তী ক্লাসে হয়তো অটো প্রমোশন পেয়ে উত্তীর্ণ হবা, নয়তো বিকল্প কোনো পদ্ধতি তোমাদের জন্যে সেটা নির্ধারণ করা হবে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধু একটা ক্লাস অতিক্রম করে আরেকটা ক্লাসে উঠলে হবে না, উত্তীর্ণ হলেই হবে না। তোমাদেরকে কী করতে হবে? এই যে তুমি একটা বছর চলে যাচ্ছে, এই একটি বছর তুমি কী শিখেছো, কতটুকু তোমার অর্জন হয়েছে, কতটুকু তুমি জ্ঞান লাভ করতে পেরেছো, সেটা জানতে হবে। তোমাদের এই যে আমাদের দীর্ঘ ছুটি যেন তোমাদের উপর কোনো প্রতিক্রিয়া ফেলতে না পারে, সেজন্যেই সরকার আমাদের সবার একটা ব্যবস্থা করেছে যে যেভাবে হোক আমরা শিক্ষার্থীদের মাঝে অনলাইনের মাধ্যমে তাদের পাঠ কার্যক্রম চালাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা আজকে আমাদের পাঠে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বাথানিয়া দুলুম আজিম অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি জুলেখা আক্তার পলি, সহকারী শিক্ষক, বাথানিয়া দুলুম আজিম উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া ফেনী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 8ম অধ্যায় থেকে কিছু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যতক্ষণে আমি আমার আলোচনা শুরু করছি ততক্ষণে তোমরা তোমাদের বইয়ের 117 পৃষ্ঠা খোলো। 117 পৃষ্ঠা তোমাদের 8ম অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমি আমার পাঠ শুরু করার আগে তোমাদেরকে কিছু প্রশ্ন করে নিই। দেখি তোমরা ছবিটি দেখো এবং চিন্তা করে বলো তো ছবিটি কার? হ্যাঁ, ছবিটি রানী এলিজাবেথের। উনি হচ্ছে ব্রিটেনের রানী। এরপরে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিটি কার? হ্যাঁ, এটি হচ্ছে সৌদি আরবের বাদশার ছবি। আচ্ছা, এই যে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ছবিতে প্রথম জন হচ্ছে ব্রিটেনের রানী, তারপরের জন হচ্ছে সৌদি আরবের বাদশাহ। ওনারা কিভাবে রানী হলেন, বাদশাহ হলেন তোমরা জানো? হ্যাঁ, ব্রিটেনের রানী হচ্ছে নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজতন্ত্র ওদের নিয়মতান্ত্রিকভাবে চলে আসছে, ওরা ঐতিহ্য ধরে রাখার জন্যে ওদের রাজতন্ত্র চালিয়ে যাচ্ছে। আর তোমার সৌদি আরবের বাদশাহদের নিয়ম হচ্ছে রাজার পুত্র রাজা হবে উত্তরাধিকারী সূত্রে। এরা বংশ পরম্পরায় বংশানুক্রমিকভাবে এরা রাজা হয়ে থাকে। তাহলে এই দুটোই হচ্ছে কি? রাজতন্ত্র। এরপরে এসো আমরা একটু পরে আরেকটা ছবি দেখে নিই। হ্যাঁ শিক্ষার্থীরা, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবিতে দেখতে পাচ্ছ তোমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এরপরে আমরা আরও একটি ছবি দেখে নিই। এখানে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমাদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। এই দুটো ছবি, যে আমাদের প্রধানমন্ত্রী যিনি আমাদের এখন সরকার ব্যবস্থার প্রধান, উনি কিভাবে প্রধান হলেন, আবার বিরোধী দলীয় নেত্রী যিনি বেগম খালেদা জিয়া এক একটা সময় উনিও দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই যে প্রধানমন্ত্রীরা কিভাবে প্রধানমন্ত্রী হন, তাদেরকে কিভাবে সরকার ব্যবস্থার জন্য নির্বাচিত করা হয় তোমরা কি জানো? আচ্ছা, তোমাদেরকে আরও সহজ করে দেওয়ার জন্য আমি আর একটু
আরেকটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবিতে অনেকগুলো লোক লাইনে দাঁড়িয়ে আছে তোমার ভোট দেওয়ার জন্যে। কী করছে ওনারা? হ্যাঁ, আচ্ছা, অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে। এবার দেখো একজন কি করছে, ভোট দিচ্ছে। এই যে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে যখন কোনো সরকার নির্বাচিত হয়, যখন কোনো প্রধানমন্ত্রী, যেটা আমরা প্রধানমন্ত্রী বলি, যখন নির্বাচিত হয়, তখন সেখানে কি হয়, তোমার যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা হয়। তো তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় কি নিশ্চয় এতক্ষণে জেনে গেছো তোমরা? হ্যাঁ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। তোমাদের অষ্টম অধ্যায় হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। আমরা আমাদের এত বড় অধ্যায় একদিনে হয়তো একটি ক্লাসে শেষ করা সম্ভব হবে না। এই জন্য আমরা আজকে আলোচনা করব গণতন্ত্র নিয়ে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো গণতন্ত্র কি? হ্যাঁ, গণতন্ত্র হচ্ছে বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা। বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে কিন্তু গণতন্ত্র চালু আছে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা গণতন্ত্র সম্পর্কে জানব। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা গণতন্ত্র কি তা বলতে পারবে, গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, গণতন্ত্রের প্রকারভেদ বলতে পারবে এবং গণতন্ত্রের দোষ গুণ বিশ্লেষণ করতে পারবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আজকে আমরা আমাদের গণতন্ত্র কী সেটা একটু জেনে নিই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, গণতন্ত্র বলতে সাধারণত কোনো জাতি রাষ্ট্রের এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে নীতি নির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যদের সমান ভোটাধিকার থাকে। বুঝতে পেরেছো তোমরা? প্রত্যেক নাগরিক যখন সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যখন একজন সরকার নিয়োগ করতে পারবে, সরকার তোমার নির্বাচিত করতে পারবে, তখন সেখানে কি হবে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রে আইন প্রণয়ন, প্রস্তাবনা, আইন প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করে থাকে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তবে জনগণের অংশগ্রহণের মাধ্যমে তাদের স্বাধীনতা সংরক্ষণ ও কল্যাণ বৃদ্ধির ব্যবস্থা গণতান্ত্রিক সমাজেরই বৈশিষ্ট্য। এখানে জাতীয় সংসদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সরকার পদ্ধতি কিন্তু গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, তোমরা জানো। আর আমাদের এই সরকার পদ্ধতি নির্বাচনের জন্য কি করতে হয়, জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনের মাধ্যমে এর জন্য সরকার কি করে, নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনী আচরণ লঙ্ঘন করার শাস্তির বিধান রয়েছে। যদি নির্বাচনে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে তার জন্য কিসের ব্যবস্থা রয়েছে, শাস্তির ব্যবস্থা রয়েছে। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের গণতন্ত্র কি তোমরা জেনেছো? গণতন্ত্র সম্পর্কে কিন্তু অনেক রকম সংজ্ঞা টেনেছেন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক। ওদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অধ্যাপক গ্যাটেলের মতে, যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী, তাই গণতন্ত্র। হ্যাঁ তোমরা বুঝেছো, মানে শাসন ব্যবস্থায় জনগণ যখন সার্বভৌম, তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারবে, প্রয়োগে অংশ নিবে, যে অংশ নেওয়ার যে অধিকার, সেটাই হচ্ছে কি গণতন্ত্র। এটি কে বলেছেন? অধ্যাপক গ্যাটেল বলেছেন। তবে গণতন্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। উনি একসময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। উনি বলেন, তিনি গণতন্ত্র সম্পর্কে বলেন, ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার, জনগণ কর্তৃক সরকার ও জনগণের জন্য সরকার। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ মূলত গণতন্ত্র হচ্ছে কি, জনগণের স্বার্থে পরিচালিত সরকার।
এর অর্থ এই নয় যে গণতন্ত্র শুধু সংখ্যালঘুর মতামত ও স্বার্থকে উপেক্ষা করে। এখানে গণতন্ত্র আইনের দৃষ্টিতে সকলকেই সমান মনে করে। সুতরাং গণতন্ত্র 20 শতকের একটি জনপ্রিয় ধারণা এবং যা বর্তমানে সরকার পরিচালনার শ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে গণতন্ত্র সমাজ ও রাষ্ট্র সংক্রান্ত অধ্যয়নযোগ্য বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, সরকার ব্যবস্থা হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা একটি ঐতিহাসিক প্রক্রিয়ারই ফল। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে। গ্রিসের নাগরিক সমাজ গণতন্ত্র বলতে তখন বুঝতে হয় এমন একটি রাজনৈতিক শাসন ব্যবস্থাকে যেটা গোটা নাগরিক সমাজ প্রত্যক্ষভাবে যেই রাজনৈতিক শাসন ব্যবস্থায় নাগরিক সমাজ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারত। অ্যাথেন্সীয় গণতন্ত্র পরবর্তীতে চলমান থাকেনি। মধ্যযুগের তোমার ধর্ম, রাজার দৈত্য শাসন, স্বৈরতান্ত্রিক শাসন ও সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেকটা সময় কেটে গেছে। দীর্ঘকাল পরে ইউরোপে তোমার গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে। কোথায় ঘটে? ইউরোপে। হ্যাঁ, ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে। কত শতাব্দীতে? সপ্তদশ শতাব্দী এবং এর পাশাপাশি অষ্টাদশ শতাব্দীতে। 19 এবং 20 শতকে পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন কিন্তু দেখা গিয়েছে, যার ফলে অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার মূল উৎস হিসেবে ইংল্যান্ডকে চিহ্নিত করা হয়েছিল। বর্তমানে গণতন্ত্রের বিকাশ এতই সাফল্য লাভ করেছে যে আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা তোমার গণতন্ত্র সম্পর্কে জেনেছি। কত খ্রিস্টাব্দ থেকে গণতন্ত্রের প্রচলন শুরু হয়েছে। এবার আমরা জানব গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্র সাধারণত দুই পদ্ধতিতে কার্যকর করা হয়, যথা প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, 2 পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা তাহলে একটু জেনে নিই তোমার প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র কি। গণতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। প্রথম হচ্ছে প্রত্যক্ষ আর দ্বিতীয় হচ্ছে পরোক্ষ। তাহলে আমরা এখন জেনে নিব প্রত্যক্ষ গণতন্ত্র কি। হ্যাঁ, প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরি শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়ে থাকে। এ ব্যবস্থায় কি হয়? নাগরিকগণ সরাসরি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে। প্রাচীন সমাজ ব্যবস্থায় নাগরিকগণ যখন প্রত্যক্ষ বা সরাসরিভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পেত, তখন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল, কারণ গ্রিসে তখন ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্র দ্বারা গঠিত ছিল। এজন্য ছোট ছোট রাষ্ট্রগুলোতে জনগণ সরাসরি তোমার প্রত্যক্ষভাবে ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করার সুযোগ পেত। ফলে তখনকার রাষ্ট্রের সকল নাগরিক আইন প্রণয়ন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ, কর ধার্য, বিচার কার্য পরিচালনা সহ অন্যান্য ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করত। সে সময় নাগরিকদের ধারণা সীমাবদ্ধ ছিল, রাষ্ট্রের সকলেই নাগরিকত্বের সমান সুযোগ পেত না। পরোক্ষ গণতন্ত্র। এবার এসে আমরা একটু জেনে নিই পরোক্ষ গণতন্ত্র। হ্যাঁ শিক্ষার্থীরা, দেখো, পরোক্ষ গণতন্ত্র বলতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য করার পদ্ধতিকে বোঝায়। পরোক্ষভাবে কি করা হয়? তোমার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করার পদ্ধতিকে বোঝায়। এই পদ্ধতিতে সাধারণত নাগরিকগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করেন না। পরোক্ষ গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসন কার্য পরিচালিত হয়ে থাকে। এ ধরনের গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই প্রচলিত রয়েছে। এখানে পরোক্ষ বা তোমার প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই বেশিরভাগ প্রচলিত রয়েছে। হ্যাঁ শিক্ষার্থীরা, গণতন্ত্রের সকল ব্যবস্থায় কিছু দোষ ত্রুটি থাকে। তো আমরা এখন তোমার গণতন্ত্রের দোষ ত্রুটি সম্পর্কে জানব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দোষ কিন্তু কম।
গুণগত তন্ত্র হলো এমন এক সরকার ব্যবস্থা যেখানে সকল যোগ্য নাগরিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিকল্পনা, উন্নয়ন ও আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। এই গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের জনগণ তাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচিত করার মাধ্যমে সরকার গঠনে সহায়তা করেন। সুতরাং এই সরকার ব্যবস্থা বিশ্বের প্রায় সব দেশেই সমাদৃত এবং গৃহীত হয়। অনেক ধরনের সরকার ব্যবস্থা আছে, তাদের দোষগুণও আছে, তেমনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থারও দোষ এবং গুণ উভয়ই আমরা দেখতে পাই, উভয়ই আছে। তাহলে চলো গণতন্ত্রের আমরা প্রথমে কি গুণ সম্পর্কে জানব। হ্যাঁ, প্রথমে আমি গণতন্ত্রের গুণের কথা উল্লেখ করছি। প্রথমত, এটি পৃথিবীর সমস্ত শাসন ব্যবস্থার মধ্যে গ্রহণের দিক থেকে শ্রেষ্ঠ, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পৃথিবীর বেশিরভাগ দেশেই গ্রহণ করেছে। দ্বিতীয়ত, এই শাসন ব্যবস্থায় জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এইরকম প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমে সরকার গঠন করতে পারে। যেমন তুমি তোমার পছন্দ মতো সরকার নির্বাচন করার জন্য ইচ্ছে মতো তুমি ভোট তোমার প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইচ্ছে মতো ভোট প্রদান করে তুমি তোমার নির্বাচিত প্রার্থীকে নির্বাচিত করতে পারবা, তোমার পছন্দ মতো প্রার্থীকেই নির্বাচিত করতে পারবে। অন্য কথায় জনগণ তাদের ইচ্ছা মতো সরকার নির্বাচন করে, তাদের ইচ্ছে মতো সরকারকে নির্বাচন করে। তৃতীয়ত, যেহেতু নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচনের সময় বেশ কিছু অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরেন, সেহেতু তারা নির্বাচিত হওয়ার পর সেসব বিষয়গুলোতে নজর দিতে সচেষ্ট হন। এটি হচ্ছে যে সাধারণত যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন নাগরিকরা কী করে, তখন একজন প্রতিনিধিরাই বিভিন্ন প্রতিশ্রুতি দেন। উনি নির্বাচিত হওয়ার পর যদি ওনার এই যে প্রতিশ্রুতিগুলো যদি সঠিকভাবে পালন না করে দ্বিতীয়বার, আবার পরবর্তী সময়ে কিন্তু উনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম থাকে। উনি একটা আশঙ্কায় থাকেন, ভয়ে থাকেন, এই কারণে যে যদি আমি আমার কাজ প্রপারলি করতে না পারি তাহলে কি হবে, পরবর্তীতে আমি সেখানে জয়ী হবার নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই জন্য উনি ওনার বিষয়গুলোর উপর নজর দিয়ে থাকেন। চতুর্থত, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার জবাবদিহিতা কিন্তু নিশ্চিত করে। সরকার তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, কারণ জনগণের বিপক্ষে গিয়ে সরকার কখনো সফলতা লাভ করতে পারে না, বা সরকার পরবর্তীতে আবার শাসন ব্যবস্থায় আসতে পারে না। পঞ্চমত, যদি কোনো সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হন তাহলে জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করতে পারেন, যা অন্য কোনো সরকার ব্যবস্থার ক্ষেত্রে প্রায় অসম্ভব। এগুলো হচ্ছে কি তোমার গণতন্ত্রের গুণ। এবার আমরা গণতন্ত্রের একটু দোষ দেখি। প্রত্যেকটা শাসন ব্যবস্থায় কিছু গুণ থেকে থাকে। তো তাহলে এবার আমরা আলোকপাত করব এই ব্যবস্থার কিছু ত্রুটি নিয়ে। প্রথমত, যেহেতু জনগণ ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করে থাকেন, সেহেতু জনগণ প্রত্যেক ব্যক্তিবর্গ ভুল বুঝিয়ে অনেক সময় জনসাধারণকে প্রভাবিত করতে পারেন। অনেক ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করে দুষ্কৃতিকারীরা নির্বাচিত হয়ে থাকেন। দ্বিতীয়ত, জনগণ যদি ভালোভাবে সচেতন না হন তাহলে অযোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর তৃতীয়ত হচ্ছে, নির্বাচিত প্রার্থীরা যদি তার নিজস্ব এলাকার সমস্যাগুলো ভালোভাবে তুলে ধরতে না পারেন তাহলে তিনি সঠিকভাবে এলাকার উন্নয়ন করতে পারবেন না এবং জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। এতে কি হবে, গণতন্ত্র বিপর্যস্ত হবে। চতুর্থত, নির্বাচিত প্রতিনিধিরা অনেক সময় ক্ষমতাকে অপব্যবহার করে স্বজনপ্রীতি, ঘুষ, দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। গণতান্ত্রিক ব্যবস্থার এই যে কিছু সীমাবদ্ধতা এবং ত্রুটি রয়েছে, এই জন্য এগুলোকে নিয়ে প্রাচীনকালে প্রত্যক্ষ মনীষীরা বিভিন্ন মতামত প্রদান করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্লেটো ও এরিস্টটল। ওনারা কিন্তু গণতন্ত্রকে বলেছেন মূর্খতার শাসন ব্যবস্থা, কেননা সংখ্যাগরিষ্ঠ শাসন হিসেবে গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে অনেক সময় হয় কি, অজ্ঞ দুর্নীতিগ্রস্ত ব্যক্তি শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত হতে পারে, ক্ষমতা গ্রহণ করতে পারে। এর ফলে কি, জনগণের জনগণের যেসব উদ্দেশ্যে সরকার গঠন করে সেসব উদ্দেশ্যগুলো অর্জিত হয় না। এই বিভিন্ন কারণে গণতন্ত্রকে যদিও ওনারা অযোগ্যর শাসন ব্যবস্থা বলেছেন, তথাপি গণতন্ত্রের কিন্তু বর্তমান বিশ্বে গণতন্ত্রের জনপ্রিয়তাই খুব বেশি।
হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্রের অবস্থা একটু জেনে নিব। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তোমরা সবাই যেন আমরা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে আমাদের দেশে সরকার নির্বাচিত হয়ে থাকে, তাই এটাকে কি বলা হয়? গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে হচ্ছে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয়, জনগণের মতের ভিত্তিতে সরকার তোমার নির্বাচিত হয়। জনগণ যাকে ভোট প্রদান করবে, যাকে নির্বাচিত করতে চাইবে, সেই নির্বাচিত হয়। এজন্য হচ্ছে এটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়। 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে সংসদীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করা হয়। যদিও তোমার 1991 সালে দ্বাদশ সংশোধনের মাধ্যমে সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করা হয়, কিন্তু এর ধারা তোমার 1971 সালের স্বাধীনতা লাভের পর থেকে কিন্তু ক্রমান্বয়ে চলে এসেছে বাংলাদেশের গণতন্ত্রের প্রেক্ষাপট। 1971 সালে আমরা 16ই ডিসেম্বর যখন স্বাধীনতা লাভ করি, এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়। 1975 সালের 15ই আগস্ট ওনাকে সপরিবারে তোমার দুষ্কৃতিকারীদের হাতে উনি সপরিবারে নিহত হন। ওনার 2 মেয়ে বাইরে থাকার কারণে যদি ওরা বেঁচে যায়। পরবর্তীতে তোমার এরশাদ সরকার ক্ষমতায় আসে। জনগণ 1991 সালে দ্বাদশ সংশোধনের মাধ্যমে সংসদীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করে। নির্বাচন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের মাধ্যমেই কিন্তু গণতান্ত্রিক দেশে নতুন প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে। কেননা এরই দ্বারাই 1991 সালের নির্বাচনের পর 1996 সালে তোমার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে 1996 সালে তোমার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 12ই জুন 7ম জাতীয় সংসদ নির্বাচিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে ওরা সরকার গঠন করে। পরবর্তীতে তোমার 2001 সালে 1 অক্টোবর অনুষ্ঠিত হয়। 1 অক্টোবরে কি অনুষ্ঠিত হয়? 8ম জাতীয় সংসদ নির্বাচন। তাহলে কত সালে তোমার 7ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1996 সালের 12ই জুন। আর এরপরে হচ্ছে 8ম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 2001 সালের 1 অক্টোবর। এই 2001 সালের 1 অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত সমর্থিত 4 দলীয় জোট সরকার গঠন করে। এর পরবর্তীতে তোমার 2007 সালে সেনাবাহিনী প্রধান জেনারেল মইনুল আহমেদের নেতৃত্বে রাজনীতিতে পরোক্ষভাবে সেনা হস্তক্ষেপ ঘটে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফররুখউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত সরকার 2 বছর ক্ষমতায় থাকে। 2 বছর ক্ষমতা অধিষ্ঠিত থাকার পর 29শে ডিসেম্বর 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিপুল বিজয় অর্জন করে সরকার গঠন করে। 10ম জাতীয় সংসদ নির্বাচনে 5ই জানুয়ারি 2014 সালে অনুষ্ঠিত হয়। তাহলে 10ম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? হ্যাঁ, 5 জানুয়ারি 2014 সালে। পূর্ববর্তী সরকার পরিচালনার সাফল্য এবং দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এই নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। এই হলো বাংলাদেশের তোমার গণতন্ত্রের মূল কথা। তোমরা তোমাদের বইতে আরও বিশদভাবে জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই পাঠের আমি তোমাদেরকে এই যে পাঠের পাশাপাশি কিছু মূল্যায়ন করেছি। এবার তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দেব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও এবং সেগুলো সঠিকভাবে করার চেষ্টা করবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ভিডিও কন্টেন্টের মাধ্যমে যে ক্লাসটি দেখলাম, এটা শুধু দেখলে হবে না, এটার উপর তোমাদেরকে পড়ালেখা করতে হবে। একটু চেষ্টা করবা বাসায় নিজেরা একটু পড়ালেখা করতে। আর এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, হ্যাঁ প্রশ্নগুলো তোমরা আমার কমেন্ট বক্সে আমাকে জানাবা। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। আর হ্যাঁ, আবারও বলছি, সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আর যদি বাইরে যাও কোনো কারণে, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর নয়, আজকে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।